সকালে ঘুম থেকে লক্ষ্য করলাম অদিতি আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। তা দেখে রীতিমতো অবাক হয়ে গেলাম, যে কিনা আমার ছায়া পর্যন্ত সহ্য করতে পারে না, আর সে আমাকে জ্বর হ্রস্ব ইকার ধরে কি পরম ঘুমের আচ্ছন্ন হয়ে আছে। রাতে যাকে স্বপ্ন বলে ঘুমিয়ে পড়েছিলাম সে সত্যি এসেছে। হয়তো নীলা ভাবি আমার এমন করুণ অবস্থা দেখে অদিতিকে সবকিছু প্রকাশ করেছে, এবং অদিতিও তার ভুল বুঝতে পেরে আমার কাছে ছুটে এসেছে। তাছাড়া আমার কাছে এসেই বাকি হবে, আমার জীবন তো এখন নরকে পরিণত হয়েছে। আমার জীবনে আমি একাই বিন্দাস আছি, এখানে দ্বিতীয় কাউকে লাগবে না। এমনি অদিতিকেও নই, সে আমাকে অনেক অবহেলা অপমান অপদস্থ করেছে। বাসর রাতে অদিতি আমাকে জড়িয়ে ধরে বলেছিল, যত যাই কিছু হোক না কেন আমরা দুইজন কখনো কাউকে ছেড়ে দূরে থাকবো না, সুখে দুঃখে আমরা একসঙ্গেই থাকবো। অদিতি, সেদিন আমিও অদিতিকে পরম ভালোবাসায় বুকে জড়িয়ে ধরে বলেছিলাম, আমাদের মাঝে যতই মান অভিমান হোক না কেন আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু তুমি কি আমাকে ছাড়া থাকতে পারবে? আমি পারবো না, আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। অদিতি, সেই দিনের কথা আকারগুলো শুধু কথাই ছিল। সামান্য একটা দুর্ঘটনার জন্য অদিতি আমার জীবন থেকে চলে যেতে দ্বিতীয়বারও ভাবেনি। অদিতি তো খুব বলেছিল আমাকে ছেড়ে সে কখনোই যাবে না, এই কি তার নমুনা? প্রকৃতি পক্ষে অদিতি আমাকে ভালোই বাসে নাই। ভালো যদি বাসতই তাহলে আমার করুণ অবস্থা দেখে কিছু পর এমনি চলে আসতো, কিন্তু তা আর হলো না। এখন তো আমার জীবনে অদিতির প্রয়োজন নেই, একাকিত্বই আমি বিন্দাস আছি। এসবের ভাবনা বিচ্ছেদ ঘটে অদিতিকে আমার কাছ থেকে সরিয়ে বললাম, এই যে হেলো, কিছুটা চিৎকার মেরে। তোমার ঘুম তাহলে ভেঙেছে? স্বাভাবিকভাবেই বলল অদিতি, আপনি তো চরিত্রহীনদের সহ্য করতে পারেন না, তাহলে আজ কেন আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছেন রেগে? আমার স্বামী কোনো চরিত্রহীন না, সে সত্যটা আমি জেনে গেছি, এর জন্য তোমার জীবনে আবার ফিরে আসলাম। অদিতি, চলেই যখন গিয়েছ তো ফিরে আসার কোনো প্রশ্নই আসে না। কি দরকার ছিল আমার এই নরকময় জীবনে আবার আসার? আমি নিশ্চুপ। অদিতি, কথায় আছে না, ভাঙা হাড়ি কখনো জোড়া লাগে না। এখন তুমি আমাকে যেইভাবে অনুরোধ হোক কিংবা তোমার এই দুষ্টু মিষ্টি কথাতে আমাকে যতই বলো কেন কাজ হবে না। ভাঙ্গা সংসার ভাঙ্গায় থাকবে সে, আকার আর জোড়া লাগবে না। এখন তুমি যে রনিকে দেখছো সে আর আগের রনি নেই, এলাকা জুড়ে সবাই জানে মক্কর রনি। আমি অদিতি কথাটা শুনেই কাপা গলায় বলল, তুমি তো একজন শিক্ষক ছিলে, ছাত্রছাত্রীদের সবসময় ভালো উপদেশ দিতে, আজ তুমি এসব করে নিজেকে শেষ করে দিচ্ছ। অদিতি আদৌ কান্না করে, হ্যাঁ আমি শিক্ষক ছিলাম, কিন্তু এখন আর নেই। এলাকায় সবাই জানে আমি একটা চরিত্রহীন, আমার চরিত্রের কোনো ঠিক নেই। যেখানেই যায় তারা আমাকে নিয়ে সমালোচনার দোকান খুলে বসে। ছাত্রছাত্রীদের অভিভাবকরাও আমার দিকে আঙ্গুল তুলে কথা বলতে শুরু করেছিল, এর জন্য নিজ ইচ্ছায় চাকরিটা ছেড়ে দিয়েছি। আমি কেন এভাবে নিজেকে নরকের দিকে এগিয়ে দিচ্ছ? তোমার যদি কিছু হ্রস্ব উকার একটা হয়ে যায় তো আমার কি হবে? অদিতি কান্না করে, আমার যা খুশি তাই হোক, এতে তোমার কি? তাছাড়া আমার জানা মতে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এখন যা আছে সেটা হয়তো কাগজে কলমে, আত্মার সঙ্গে যে সম্পর্কটা জ্বর হ্রস্ব ইকার ছিল সেটা তো সেদিনই শেষ, যেদিন তুমি আমাকে অপমান অপদস্থ করে বাসা থেকে চলে যেতে বলেছ। আমি নিশ্চুপ করে কান্না করে যাচ্ছে অদিতি। পরিশেষে একটাই কথা, আমার জীবনে তোমার কোনো স্থান নেই। তুমি আবার তো পোকার মাদের বাসায় চলে যাও, আমি একাই বিন্দাস আছি, সবকিছুতেই এখন নিজেকে মানিয়েছি। আমি অদিতি কথাগুলো নীরবে শুনছে আর শব্দহীনভাবে কান্না করে যাচ্ছে। তোমাকে ছাড়া কদিন কষ্টই ছিলাম, রান্না করে দেওয়ার মতো কেউ ছিল না, কেউ বলতো ও না খেয়েছে কিনা, তোমাকেই বা কি বলবো? আমার আপন বাবা মা ওনারাই তো কখনো আমার খোঁজ খবর নেয়নি, যদিও তাদের সামনে চলাফেরা করতাম। আর ভাইয়ার সঙ্গে ছোট থেকেই আমার মিলতো না, তার কথাই বা কি বলবো? সব মিলিয়ে খুব কষ্টের মধ্যে আমাকে থাকতে হয়েছে। এখন অবশ্য বাবা মা ভাইয়া নীলা ভাবি তারা সবাই আমার সঙ্গে কথা বলতে চাই, কিন্তু তাদের গুরুত্ব এখন আমার কাছে নেই। এর মধ্যে আবার তুমিও আমার লাইফে ফিরে এসো, যে আজীব একটা বিষয়। কিছুটা পাগলের মতো হেসে, আমি মানছি তোমার সঙ্গে যা কিছু হয়েছে তা সত্যিই অনেক অন্যায় হয়েছে, ইভেন আমিও তোমার সঙ্গে অনেক মিসবিহেভ করে ফেলছি। অতীতে যা কিছুই হয়েছে তার জন্য সত্যি আমি অনুতপ্ত। প্লিজ চললো না আমরা আবার আগের মতো সংসার গড়ি? অদিতি এক বুক আশা নিয়ে বলল, কিছুক্ষণ আগে বললাম না, ভাঙ্গা হাড়ি কখনো জোড়া লাগে না, সেটা যতই চেষ্টা করা হোক না কেন। আমি কে বলছে জোড়া লাগে না? আমি জোড়া লাগিয়ে দিব, তুমি শুধু নিজেকে নেশার পথ থেকে ফিরিয়ে নিয়ে এসো প্লিজ। অদিতি, আমি এখন এর মাঝে পুরোপুরিভাবে প্রবেশ করে ফেলছি,
এখন চাইলেও তা আর সম্ভব না। আমি এই নেশা যে তোমাকে মৃত্যুর দিকে এগিয়ে দিচ্ছে, সেটা কি বুঝতে পারছো না? অদিতি কান্না করে। বুঝলেও কিছুই করার নেই। তাছাড়া তুমি কেন আমাকে এসব বলছো? কোন অধিকারে বলছো? তোমার তো কোনো অধিকার নেই। কিছুটা রেগে, আমি তোমার স্ত্রী, আর সেই অধিকার থেকে বলছি। নারী, কেন নিজেকে তিলে তিলে শেষ করে ফেলছো? অদিতি, সুসময়ে ভালোবাসাগুলো কখনো প্রকৃত ভালোবাসা হয়ে ওঠে না। দুঃসময়ে যে ভালোবাসাটি টিকে থাকে সেই ভালোবাসাটাই প্রকৃত। আর তুমি আমাকে সুসময়ে শুধু ভালোবেসেছ, দুঃখ বিসর্গ সময়ে নেই। সুতরাং তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। আমি কি করছি না করছি সেটা আমার একান্তই ব্যাপার। এখানে নাক গলাতে এসো না। আমি তার মানে আমাদের সংসারটা আর আগের মতো গুছিয়ে নিতে পারবো না? অদিতি ছলছল চোখে তাকিয়ে, তোমার ইচ্ছা হলে আমার এখানেই থাকতে পারবে। কেন না? তুমি আমার কাগজে কলমে লিখিত স্ত্রী, শুধুমাত্র তোমার পুরো অধিকারই আছে এখানে থাকার। তবে আমার সংস্পর্শে আসতে পারবে না। একথায় তুমি আমার স্ত্রী হওয়ার সত্ত্বেও আমার কাছ থেকে সে অধিকার আর পাবে না। এই বলে বাহিরে চলে আসলাম। অপরদিকে অদিতি শুধু ছলছল চোখে আমার চলে যাওয়ার প্রাণে তাকিয়েছিল। সেদিকে ভ্রক্ষেপ না দিয়ে আমি আমার মতো বাহিরে চলে আসলাম। রোজকার মতোই সারাদিন নেশাখোর বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে কেটে গেল। আমার সমাজ এখন তাদের সঙ্গেই হয়েছে। রাতে আড্ডার শেষে মাতাল অবস্থায় বাড়ির দিকে রওনা দিলাম। দরজার কাছে গিয়ে বন্ধ দেখে প্রচণ্ড রাগ হতে লাগলো এবং নিজের রাগ সংযত রাখতে না পেরে বললাম, কে দরজা বন্ধ করে রেখেছে? দরজা খুল বলছি, নয়তো এখনই ভেঙে ফেলবো। মাতলামি করে। অদিতি দরজার ওপাশ থেকে এসব কথা শুনে তড়িঘড়ি করে দরজা খুলে দেই এবং মাতাল অবস্থায় দেখে তার চোখ যেন কপালে উঠে যায়। অদিতি বিশ্বাস করতে পারছে না তার স্বামী নেশা করে, কিন্তু আজ এই অবস্থায় দেখে অদিতির বিশ্বাস করতে বাধ্য হলো। নিজেকে সংযত না রাখতে পেরে অদিতি আদো কান্না করে বলল, তোমাকে আকার থেকে দূরে থাকতে বলেছিলাম, আর এখন তুমি নেশাই করে আসছো। অদিতি, আমাকে না বলার অধিকার তোকে দিয়েছে। আমি যা খুশি তাই করব। কেউ আমাকে বাধা দিতে পারবে না। আমি আমার মতোই থাকবো সর সামনে থেকে। এর বলে রুমে হসন্ত রবেশ করতেই নিজের কন্ট্রোল হারিয়ে ফ্লোরে ঠাস করে পড়ে গেলাম। অদিতি এই অবস্থা দেখে দূরত্ব হাত বাড়িয়ে সামলে নিতে যাবে, এর মধ্যে বললাম, খবরদার আমাকে ভুলেও স্পর্শ করবি না। তুই তো আবার চরিত্রহীনদের সহ্য করতে পারিস না। তাহলে এখন আমাকে স্পর্শ করতে আসছিস কেন? সরে যা। নিজেকে আমি যথেষ্ট সামলে নিতে পারবো। কারো সাহায্য লাগবে না আমার। এই বিছানায় পড়া মাত্রই ঘুমের দেশে তলিয়ে গেলাম। অদিতি তার স্বামীর এসব কথা শুনে ছলছল চোখে তাকিয়ে শুধু ভাবছে, কয়েক মাসে এতটা পরিবর্তন কিভাবে সম্ভব? যে কিনা আমার ভয়ে সিগারেটটা পর্যন্ত খেতে পারতো না, আজ সে কিনা মতো খেয়ে এসে এসব আচরণে করছে। এসব ভাবছে আর চোখের জল ফেলছে। এখন হয়তো তার সবকিছুই কন্ট্রোলের বাহিরে চলে গিয়েছে। অদিতি তার চোখের জল মুছে তার স্বামীর পাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। ওইদিকে তার স্বামী শুয়ে পড়া মাত্রই ঘুমের রাজ্যে হারিয়ে গেছে। কিন্তু অদিতির কোনোভাবেই দু চোখের পাতায় করতে পারছে না। সে ভাবছে, অবহেলা মানুষকে এতটা বদলে ফেলে, এর জন্য হয়তো আমি নিজেই দায়ী। এসব দোষারোপ করছে আর চোখের জল মুছছে। তারপর অদিতিও ঘুমিয়ে পড়ল। মাঝে রাতে কোনো একটা শব্দ শুনে অদিতির আচমকাই ঘুম ভেঙে গেল এবং লক্ষ্য করল বেকনিতে দাঁড়িয়ে রনি কিছু একটা খাচ্ছে। তার শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। অদিতি অধিক আগ্রহ নিয়ে বেকনিতে গিয়ে মদের বোতলটা দেখা মাত্রই যেন বাক্রুদ্ধ হয়ে ছলছল দৃষ্টিতে তাকিয়ে বলল, শেষমেশ মধ্যে রাতেও খেতে শুরু করেছ? অদিতি, এটা আমার একারই ব্যক্তিগত ব্যাপার। এখানে আমার যা খুশি তাই করব। তাছাড়া এটা আমার রোজকার অভ্যাস, একদিন বা 2 দিনের নয়। এই বলে ড্রিঙ্ক করতে লাগলো। এটা তোমার একান্তই যাবার হতে পারে না। তোমার জীবনের সঙ্গে আমার জীবন ও যে জড়িয়ে আছে, সুতরাং আমি তোমাকে এসব ছাইপাশ খেতে দিব না। অদিতি এই বলে বোতলটা ফেলে দিতে যাবে, ব্যাস নিজের রাগ সংযত রাখতে না পেরে অদিতি গালে ঠাসস থাপ্পড় মেরে বললাম, নিষেধ করেছিলাম তোকে। তারপর ও কেন আমার ব্যাপারে নাক গলাচ্ছিস? এই বলে মদের বোতলটা হাতে নিয়ে রুম ত্যাগ করলাম। কিছুক্ষণ পর রুমে লক্ষ্য করলাম অদিতি বিছানায় হাঁটু মুড়ে কান্না করছে এবং লক্ষ্য করলাম তার গালে হাতের 5 আঙুলের ছাপ স্পষ্ট বসে আছে। বিষয়টা কেন জানি আমার কাছে খারাপই লাগতে শুরু করলো। তারপর কোনো কিছু না বলে বালিশ আর কম্বল নিয়ে পাশের রুমে চলে যাব। এর মধ্যে অদিতি চোখের জল মুছে এমন এক আকার কথা বলল যা শুনে আমার চোখ কপালে উঠে গেল। কিছুক্ষণ পর রুমে এসে লক্ষ্য করলাম অদিতি হাঁটু মুড়ে কান্না করছে। থাপ্পড়ের 5 আঙুলের দাগ স্পষ্ট তার গালে ফুটে উঠেছে। বিষয়টা কেন জানি খারাপই লাগতে শুরু করলো। যাই হোক, অদিতিকে ও বুঝতে হবে আপনজনের অবহেলাগুলো কত কষ্টকর।
এখন হয়তো আমার করুণ অবস্থা দেখে অদিতি নিজেই নিজেকে দোষারোপ করছে। তাছাড়া আমি কেন এসব ভাবছি? ও যা খুশি তাই ভাবুক, তাতে আমার কি? আমার জগৎ জুড়ে সুখ। ধূল নেশার প্রয়োজন, এসব আলমনে ভেবে কম্বল আর বালিশ হাতে নিব। আচমকাই অদিতি আমার হাত ধরে বলল, এখন কি আমাকে ফেলে অন্য রুমে থাকতে যাচ্ছ? ছলছল চোখে। অদিতির কথা শুনে অবাক চোখে তাকিয়ে বুঝতে চেষ্টা করলাম কিছু ক্ষণ আগে যাকে থাপ্পড় মারলাম সে আমার প্রতি রাগ না করে উল্টো আমাকে আটকাতে চেষ্টা করছে। হ্যাঁ তাই যাচ্ছি, অন্যদিকে মুখ ফিরিয়ে। না গেলে হই না? অদিতি কান্না করে। আগের কথা তুমি ভুলতে পারো, আমি ভুলিনি। চলিত হসন্ত রঙিন নরপশু শরীর ফ্রিকো নিজের ভাবির শরীরের দিকে লোভ করি। এসব বলেই তো সেদিন আমার রুম থেকে অন্য রুমে থাকতে গিয়েছিলে, মনে আছে? রেগে জিজ্ঞাসা দৃষ্টিতে অদিতির দিকে তাকিয়ে। প্লিজ চুপ করো, অতীতের জন্য আমি সত্যি ক্ষমাপ্রার্থী। অদিতি কান্না করে। এখন এসব শুনতে খুব খারাপ লাগছে, তাই না? যখন তুমি আমাকে বলছো তখন আমার কাছে কেমন লেগেছে একবারও কি আমার অনুভূতিটা বুঝতে চেষ্টা করেছো? তা তো করেনি। করেছো শুধু অবহেলায় বং আঘাতযুক্ত কথা যা শুনলে মনে হতো নিজেকে শেষ করে ফেলি। কিন্তু একটা কথা ভেবেই সুইসাইড করেনি, সেটা হলো আমি কোনো অন্যায় করেনি। তাহলে কেন নিজেকে শেষ করে ফেলবো? সত্যটা একদিন জানাজানি হয়ে যাবে। ভাগ্যে রকি পরিহাস দেখো, সত্যটা তুমি জানতে পেরেছো ঠিকই, কিন্তু সেটা অনেক দেরিতে। এই বলে কম্বল আর বালিশ অন্য রুমে যাব, ব্যাস একইভাবে আবার অদিতি আমার পথ আটকিয়ে বলল, আমার ভুল আমি বুঝতে পারছি, তোমার যা ইচ্ছা আমাকে একার শাস্তি দাও, তা আমি মাথা পেতে নিব, তবুও আমাকে রেখে অন্য রুমে থেকো না প্লিজ। অদিতি তুমি যতই বলো না কেন, তোমার সংস্পর্শে আমি থাকবই না। এই বলে অদিতির হাত ছটকানা মেরে ছাড়িয়ে নিয়ে পাশের রুমে চলে গেলাম। এইভাবেই অদিতির কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নিই। অদিতি বারবার ক্ষমা চেয়ে আমার সংস্পর্শে আসতে চাইলেও সে সুযোগ তাকে দেয়নি, এবং তার হাতের বানানোর খাবারগুলো পর্যন্ত কখনো ছুঁয়ে দেখেনি। বাহিরে থেকে সবসময় খেয়ে আসতাম। বিকালে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেই মাথার কারণে বাড়িতে চলে আসলাম। বাড়িতে পা রাখতেই আত্মীয় স্বজনের আনাগোনা দেখতে পেলাম। ভাইয়াও মিষ্টি নিয়ে সবাইকে খাওয়াচ্ছে, সেদিকে ভ্রুক্ষেপ না দিই। পরে আমি আমার রুমে দরজা ঠেলে প্রবেশ করতে লক্ষ্য করলাম অদিতি বিছানায় শুয়ে বালিশের মাঝে চোখের জল ফেলছে। কেন ফেলছে সেটা আমার ভালো করেই জানা। তো ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসতেই অদিতি আমার সামনে দাঁড়িয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, তুমি কি চাও না আমাদের মাঝে ছোট অতিথি আসুক? অদিতি, আমার নরক জীবনে নতুন অতিথি এলে তার জীবন আমি নষ্ট করতে পারবো না। সুতরাং তোমার মাথা থেকে এসব চিন্তা ভাবনা ঝেড়ে ফেলে দাও। আমি প্লিজ একটু বোঝার চেষ্টা করো। অদিতি কান্না করে। অদিতির কথার ভ্রুক্ষেপ না দিয়ে রুম থেকে বের হতে যাব, এমন সময় মা আমার রুমে মিষ্টি নিয়ে এসে প্রথমেই আমাকে উদ্দেশ্য করে বলল, বাবা মিষ্টি মুখ করলে আমি তোকে খাইয়ে দিচ্ছি। মা থামো থামো, কিসের জন্য আমাকে মিষ্টি খাওয়াচ্ছ? আমি তুই কাকাই হতে যাচ্ছিস, এর জন্যই এই মিষ্টি নে বাবা, হাকর, আমি তোকে খাইয়ে দিচ্ছি। মা অনেকটাই আনন্দিত হয়ে, রাখো এসব মিষ্টি টিষ্টি মিশ। হসন্ত টিটা দূরে সরিয়ে দিয়ে বলতেই মা মন খারাপ করে বলল, বাবা তুই খুশি হসনি? মা মন খারাপ করে, খুশি হব না কেন? আমি কাকাই হচ্ছি, এর চেয়ে খুশির খবর কি বা থাকতে পারে? আমি তাহলে মিষ্টিটা মুখে না দিয়ে সরিয়ে ফেললি কেন? মা আমি এমনিতেই খুশি হয়েছি, মিষ্টি খেয়ে খুশি উদযাপন করা কোনো দরকারই নেই। এই বলে বাহিরে চলে আসলাম। উপর দিকে বৌমা, আমার ছেলেটাকে হয়তো হারিয়ে ফেললাম, এতদিন হয়ে গেল অথচ তার এগো নিয়ে পড়ে আছে। মা ভীষণ মন খারাপ করে। মা হয়ে আমার সঙ্গে ও কথা বলে না, আমার ছায়া পর্যন্ত সে দেখতে পারছে না, সব সময় এড়িয়ে চলে। অদিতি, অতীতে যা কিছুই হয়েছে না কেন সেটা অ্যাক্সিডেন্ট, তাছাড়া নীলাও অনেক অনুতপ্ত, ক্ষমাও চেয়েছে অনেক কবার। একটা মানুষ যদি বারবার ক্ষমা চাইতো তাকে কেমনে ফিরিয়ে দিতাম তুমিই বলো? মা নীলা ভাবি তো এখন ভালোই আছে, মাঝখান থেকে শুধু আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা ভেঙে গেল। অদিতি কান্না করে। কে বলছে সম্পর্ক ভেঙে গেছে? আমার ছেলে তো তোমাকে ডিভোর্সই দেয়নি, তাহলে সম্পর্ক ভাঙলো কই? মা জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে। এখন শুধু কাগজে কলমের সম্পর্কই টিকে আছে, মনের সম্পর্ক তো অনেক আগেই শেষ হয়েছে। অদিতি চোখের পানি মুছে নিশ্চুপ হয়ে মা রুম ত্যাগ করলো, তার ও কিছু বলার নেই। এখন তার ছেলে কন্ট্রোলের বাহিরে চলে আসছে, সে জগৎ থেকে সহজে কেউ তাকে বের করতে পারবে না। এভাবেই রনি তার পরিবারকে প্রত্যাখ্যান করতে লাগলো। এইদিকে নীলা তার অনাগত সন্তান নিয়ে ভালোই খুশিতে মেতে আছে। উপর দিকে অদিতি তার স্বামীর অবনতি দেখে কান্নাকাটি করে, তার স্বামীকে বোঝায় নেশার জগৎ থেকে ফিরে আসবে। কিন্তু অদিতির কথার রনির কাছে গুরুত্ব নেই বলে চলে। এভাবেই কেটে গেল একটা বছর।
নীলার সংসারের যে অনাগত সন্তান নিয়ে হাসি খুশিতে সবাই মেতে উঠেছিল, সে সন্তান জন্ম পর্বেই মৃত্যু হল। এতে নীলা মানসিক রোগী প্রায় হয়ে যায়, সবসময়ই তার সন্তান নিয়ে কান্নাকাটি করেই দিন পার করছে নীলা। এইদিকে রনির নেশার পরিমাণটাও তীব্র হওয়ায় দিন দিন নেশা তাকে অবনতির দিকে নিয়ে যাচ্ছে। রনির অবহেলাতে অদিতিও এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে গেল এবং রেগে গিয়ে একদিন তার স্বামীকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলল, আর কতদিন আমাকে অনুতপ্তের আগুনে পড়তে চাও? আমি তো তোমার অবহেলায় শেষ হয়ে গেলাম। প্লিজ এবার অন্তত আমাকে কাছে টেনে নাও। পারছি না আর তোমাকে ছেড়ে দূরে থাকতে, কষ্ট হচ্ছে খুব, আমাকে মুক্ত করো এই যন্ত্রণা থেকে প্লিজ। অদিতি তার স্বামীকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলল। এইদিকে আমিও বুঝতে পারছি অদিতির কষ্টটা কি, কিন্তু আমার যে মর্ণব্যাধি রোগ শরীরে সঞ্চারিত হয়েছে সেটা তো কাউকে বলতেও পারছো। হ্রস্বই কান্না, এবং অদিতিকেও আমার জীবনে ফিরিয়ে আনতে পারছি না, খুব ডিপ্রেশনে থাকতে হচ্ছে আমাকে। আনমনে ভাবতেই অদিতি আমাকে ঝাঁকিয়ে বলল, কি ভাবছো? আমাকে আরো কষ্ট দিবা নাকি কাছে টেনে নিবা? কোনটা চাও বলো, আমি তোমার সে কথাই রাখবো। অদিতি নিজেকে যথেষ্ট সামলে নিয়ে বললাম, প্রকৃত পক্ষে আমিও তোমাকে এতটা কষ্ট দিতে চাইনি, কিন্তু আমার মাঝে যে ভর। বলতেই চোখ থেকে টপ করেই পানি পড়ে গেল। তা দেখে অদিতি অধিক আগ্রহ নিয়ে বলল, তোমার চোখে পানি? আর কি যেন বললে, আবার বলো প্লিজ। অদিতি অদিতি আমার শরীরে যে মর্ণব্যাধি রোগ সঞ্চারিত হয়েছে, যা এতদিন তোমাদের কাছ থেকে গোপন রেখেছিলাম, বলার সাহস পাইনি, কিন্তু সত্যি এটা যে বলতেই হতো। আমি যে বেশি দিন বাঁচব না, এর জন্য তোমাকে সবসময় দূরে দূরে রেখেছি, অবহেলা করেছি, যাতে তুমি আমার নরক জীবন থেকে সরে যাও। নিজের চোখের জল আটকাতে পারলাম না, অঝোর ধারায় পড়তে লাগলো। অদিতি আমার কথাটি শোনা মাত্রই অঝোর ধারা চোখ জল ফেলতে লাগলো এবং কাপা কাপা গলায় বলল,